আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মনুল ইসলাম চলে আসলাম তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আমরা এখন আলোচনা করব হচ্ছে টাইপ ৪ নিয়ে। তো টাইপ ৪ এর আলোচ্য বিষয় কি? প্রাচীন বাংলার ধর্মীয় অবস্থা, আচার অনুষ্ঠান ও রীতিনীতি। চলো আমরা চলে যাই হচ্ছে প্রশ্নে। দেখো ২৬ নম্বর প্রশ্ন থেকে আমাদের টাইপ ৪ শুরু হবে। আমরা টাইপ ৩ ২৫ নম্বর পর্যন্ত শেষ করেছি। দেখো একটু খেয়াল করো, বলছে যে প্রাচীন বাংলায় সমাজে মেয়েদের কি ছিল। দেখো বলছে প্রাচীন বাংলার সমাজে মেয়েদের শিক্ষা গ্রহণের অধিকার ছিল না। প্রাচীন বাংলায় মেয়েদের কোনো শিক্ষা গ্রহণের অধিকার ছিল না। আমরা জানি প্রাচীন বাংলায় মেয়েদেরকে চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখা হতো, তাদের শিক্ষা গ্রহণের তেমন কোনো অধিকার ছিল না, তাইলে এটা হচ্ছে না। তারপর বলছে ধর্মীয় রীতি মেনে চলার বাধ্যবাধকতা ছিল। হ্যাঁ, প্রাচীন বাংলার সমাজে মেয়েদের ধর্মীয় রীতি মেনে চলার ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা ছিল, তাহলে এটা হচ্ছে আনসার। তারপর বলছে পৈতৃক সম্পত্তি হতে বঞ্চিত করা হতো। হ্যাঁ, ও পৈতৃক সম্পত্তি থেকে অনেক সময় বঞ্চিত করা হতো। তাহলে রাইট আনসার হচ্ছে ২৬-এর কি বলতো, ২৬-এর এর হচ্ছে ২ ও ৩। ২ ও ৩ কোথায় আছে? গ নম্বরে। তাহলে ২ ও ৩ হচ্ছে গ নম্বরে, ঠিক আছে। এরপর ২৭ নাম্বার দেখো। ২৭ বলতেছে যে প্রাচীনকাল প্রাচীনকালে থেকেই বাংলা কুটির শিল্পে সমৃদ্ধ ছিল কেন? বলছে প্রাচীনকাল থেকেই বাংলা কুটির শিল্পে সমৃদ্ধ ছিল কেন? তাদের দৈনন্দিন জিনিসের চাহিদা ছিল, বিদেশি শিল্পজাত দ্রব্যের প্রচুর চাহিদা মেটাতে। তারপরে বলছে যে কুটির শিল্পের ব্যবহৃত কাঁচামালের পর্যাপ্ততা ছিল, তারা নিজেদের প্রয়োজনীয় সকল জিনিস নিজেরাই তৈরি করত। দেখো আবার পড়ি, বলছে প্রাচীনকাল থেকে বাংলা কুটির শিল্পে সমৃদ্ধ ছিল কেন বলতো? বলছে যে তাদের দৈনন্দিন জিনিসের চাহিদা ছিল, বিদেশি শিল্পজাত দ্রব্যের প্রচুর চাহিদা মেটাতে কুটির শিল্পে ব্যবহৃত কাঁচামাল পর্যাপ্ততা ছিল, তারা নিজেদের প্রয়োজনীয় সকল জিনিস নিজেরাই তৈরি করত। হ্যাঁ, তারা নিজেদের প্রয়োজনীয় সকল জিনিস নিজেরাই তৈরি করতে বলো, তাদের কুটির শিল্পে সমৃদ্ধ হয়েছিল, ঠিক আছে। তাদের কুটির শিল্প কি হয়েছিল? সমৃদ্ধ হয়েছিল। এরপরে দেখো ২৮, কোন আমলে বৌদ্ধ ধর্মের পতন ঘটে? দেখো বলছে কোন আমলে বৌদ্ধ ধর্মের পতন ঘটে? মৌর্য আমলে, পাল আমলে, সেন আমলে না সুলতানি আমলে? দেখো আমরা জানি মৌর্য বৌদ্ধ ধর্মের পতন ঘটে হচ্ছে সেন আমলে, সেন বংশের আমলে, ঠিক আছে। এরপরে ২৯ নাম্বারটা খেয়াল করো, বলছে পাল শাসনামলে কোন ধর্মের প্রভাব প্রতিপত্তি অটুট ছিল? দেখো বলছে পাল শাসনামলে কোন ধর্মের প্রভাব প্রতিপত্তিটা কি ছিল? অটুট ছিল। দেখো হিন্দু, বৌদ্ধ, বৈদিক না খ্রিস্টান? এটা ছিল হচ্ছে বৈদিক, ঠিক আছে। পাল শাসনামলে কোন ধর্মের প্রভাব প্রতিপত্তি অটুট ছিল? বৈদিকদের, ঠিক আছে। কাদের? বৈদিকদের। পাল শাসনামলে কোন ধর্মের প্রভাবটা প্রতিপত্তি ছিল? এটা হয়েছে বৈদিকদের, ঠিক আছে। এরপরে ৩০ নাম্বারটা দেখো। নাই, আর নাই, শেষ। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আরো দুইটা আছে, দেখো আরো দুইটা আছে। দেখো আমরা এখন ৩০ নাম্বারটা পড়বো। দেখো ৩০ নাম্বারটা একটু খেয়াল করো, বলছে যে পাল শাসকগণ নিজ ধর্মের পৃষ্ঠপোষক হয়েও অন্যান্য ধর্মের প্রতি সহানুভূতিশীল, কারণ তারা ছিলেন পরমত সহিংসতা, মানে অন্যান্য মতামতকে শ্রদ্ধা করত, ধর্মানুরাগী, তারপর বলছে ধর্মনিরপেক্ষবাদী না প্রজাহিতৈষী? বলছে পাল শাসকগণ নিজ ধর্মের পৃষ্ঠপোষক হয়েও অন্যান্য ধর্মের প্রতি সহানুভূতিশীল, কারণ তারা ছিলেন পরমত সহিংসতা, ধর্মানুরাগী, ধর্ম নিরপেক্ষবাদী না প্রজাহিতৈষী? এটা হচ্ছে পরমত সহিংসতা, মানে অন্যার মতামতকে কি করতো? তারা সম্মান করতো বা শ্রদ্ধা করতো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি? পরমত সহিংসতা। ওকে, ৩১ নাম্বারটা দেখো। ৩১ নাম্বার বলছে যে প্রাচীন বাংলার প্রচলিত উৎসব ছিল। দেখো বলছে যে প্রাচীন বাংলার প্রচলিত উৎসব ছিল কি? জন্মাষ্টমী, দশহরা না ভাতৃ দ্বিতীয়া? দেখো বলছে যে প্রাচীন বাংলার প্রচলিত উৎসব ছিল জন্মাষ্টমী, দশহরা, ত্রিদ্বিতীয়া। দেখো এই তিনটাই হচ্ছে প্রাচীন বাংলার প্রচলিত উৎসব, ঠিক আছে। তাহলে এই ৩১-এর আনসার হচ্ছে চারটায়, ঠিক আছে। কি কি? জন্মাষ্টমী, দশহরা এবং ভাতৃ দ্বিতীয়া, ঠিক আছে। তো আমাদের এই অধ্যায় এখানে শেষ। আমরা পরবর্তী অধ্যায় নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।